আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা তাপ রসায়ন শুরু করব। তো অনলাইনে তোমাদের এই ক্লাসটা হয়ে গেছে, বাট দুর্ভাগ্যবশত জুমে আসলে যে রেকর্ডটা করছিলাম ওই রেকর্ডটা কিভাবে যেন উধা হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমার পুরোটা আবার রিমেক করা লাগতেছে এই গরমের মধ্যে, এই রাত্রে। ঠিক আছে, তো আমি কষ্ট করতেছি তোমাদের জন্য, তো আশা করি তোমরাও কষ্ট করে ভিডিওটা দেখে ফেলবা। ঠিক আছে, তো আজকে আমরা তাপ রসায়ন নিয়ে পড়াশোনা করব। তো এই যে তাপ রসায়ন পাঠটাতে আমরা মূলত আলোচনা করব কোন একটা বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কিভাবে ঘটে, তাপ উৎপন্ন হচ্ছে নাকি তাপ কমতেছে নাকি হ্রাস পাচ্ছে, শোষণ করতেছে, এইসব জিনিসপত্র নিয়ে আমরা মূলত এই তাপ রসায়ন পাঠটাতে আলোচনা করব। তো শুরুতেই আমাদের একটা জিনিস সম্পর্কে জানা লাগবে, মানে একটা না আসলে বেশ কিছু জিনিস সম্পর্কে জানা লাগবে। আর তোমাদের যদি তাপগতিবিদ্যা যে চ্যাপ্টারটা ফিজিক্স দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ওটা সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য একটু বেশি ইজি মনে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমেই শিখবো ওই ভরের সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে। তো অনেকে এটা সম্পর্কে জানো, অনেকে জানো না। তো 1774 সালে ল্যাভোইসিয়ে নামক একজন ফরাসি বিজ্ঞানী ছিল। তো তিনি একটা কথা বলছিল, তিনি বলেছিলেন যে আসলে আমাদের যে কোনো পদার্থ আছে এই পদার্থের মানে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, সেটা আসলে এক রূপ থেকে আরেক রূপে যায়। তো পদার্থ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে যায়, এটা দ্বারা আসলে তিনি কি বুঝাইছেন? তো এটা আমরা কেমিস্ট্রিতে এভাবে ব্যাখ্যা করতে পারি। মনে করো তোমার কাছে এরকম একটা বিক্রিয়া ঘটলো। ঠিক আছে, মনে করো 1 মোল অ্যামোনিয়া। ঠিক আছে, আমরা অ্যামোনিয়া নিলাম আর HCl নিলাম। ঠিক আছে, তো 1 মোল অ্যামোনিয়া নিলাম আর 1 মোল HCl নিলাম। তারা নিঃসন্দেহে একজন আরেকজনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তোমরা সবাই জানো ভাইয়া কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তো কয় মোল করবে বলো তো ভাইয়া? দেখো এটার স্টয়কিওমেট্রি হচ্ছে 1:1:1। তাহলে কত মোল উৎপন্ন করবে? 1 মোলই কিন্তু উৎপন্ন করবে। ঠিক আছে, তার মানে 1 মোল অ্যামোনিয়া 1 মোল HCl এর সাথে বিক্রিয়া করে 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এখন তুমি একটু দেখো 1 মোল অ্যামোনিয়ার ভর কত? 17 গ্রাম। ঠিক আছে, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, তাইলে 1 মোল অ্যামোনিয়া যদি আমরা নিই এটার ভর কত গ্রাম হবে? নিঃসন্দেহে 17 গ্রাম। আবার তুমি যদি 1 মোল HCl নাও, HCl এর ভর কত হবে বলো তো ভাইয়া? 1 মোলের অবশ্যই 36.5 গ্রাম। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এই যে এখানে যে দুইটা যৌগ, দুইটা পদার্থ যে বিক্রিয়া করছে, এই বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর কত বলো তো ভাইয়া? 17 যোগ 36.5 যোগ করলে পাবো কত বলো তো? 53.5 গ্রাম। তার মানে বিক্রিয়ার শুরুতে টোটাল বিক্রিয়কের ভর কত ছিল বলো তো ভাইয়া? 53.5 গ্রাম। এবার দেখো বিক্রিয়া করে এই মানে এরা যখন বিক্রিয়া করে তারপরে কি এরা তো ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে কাকে উৎপন্ন করে? অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। যখন অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় তখন কি ভাইয়া বলো তো এখানে অ্যামোনিয়া বা HCl এর কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব কিন্তু নাই, নতুন পদার্থ কিন্তু উৎপন্ন হয়ে গেছে। এখন আমরা দেখব নতুন পদার্থ যে উৎপন্ন হয়েছে সেটা কত গ্রাম। দেখো 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। বলো তো অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত? যে কেউ বলে দিতে পারবে। এই নাইট্রোজেনের হচ্ছে 14, হাইড্রোজেন 4টা যেহেতু 4 গুণ 1 আর 35.5 যোগ করলে কত পাবো বলো তো ভাই? সব যোগ করলে দেখবা 53.5 গ্রাম থাকে। তার মানে এই বিক্রিয়াটার দিকে যদি তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো বিক্রিয়ার শুরুতে আমাদের আলাদা দুইটা পদার্থ ছিল। ঠিক আছে, বিক্রিয়ার পরে আমাদের নতুন একটা পদার্থ উৎপন্ন হচ্ছে। কিন্তু দেখো বিক্রিয়ার শুরুতে এবং বিক্রিয়ার পরে দুইটা পদার্থ মানে আলাদা আলাদা পদার্থের পরিমাণ কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। বিক্রিয়ার শুরুতেও কত ছিল? 53.5 গ্রাম ছিল। বিক্রিয়ার শেষেও কত? 53.5 গ্রাম আছে। তার মানে ল্যাভোইসিয়র ওই ভরের সংরক্ষণশীলতা নীতি যেটা, এটাকে আমরা এভাবেও বলতে পারি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার শুরুতে, ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ সময়ের মোট ভর যা থাকে, বিক্রিয়া শেষ হওয়ার পরে উৎপাদ সময়ের মোট ভরও কি থাকে বলতো ভাইয়া? একই থাকে, ভরের কোনো চেঞ্জ হয় না, ভর সংরক্ষিত থাকে। এরপরে আমরা আরো একটা সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে বলবো। তো এটা আমাদের ছিল ভরের সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, ভরের সংরক্ষণশীলতা নীতি। তো আরো একটা সংরক্ষণশীলতা নীতি সম্পর্কে তোমরা জানো, সেটা হচ্ছে ভাইয়া শক্তির সংরক্ষণশীলতা নীতি। ঠিক আছে, শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো শক্তির সংরক্ষণশীলতা নীতিকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র হিসেবে বিবেচনা করতে পারি। তো শক্তির সংরক্ষণশীলতা নীতি যেটা, এটা এরকম ছিল যে ভাইয়া শক্তি হচ্ছে অবিনশ্বর। ঠিক আছে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। এইভাবে তোমরা মোটামুটি 9-10টা টাইপের শক্তি দেখছো। ঠিক আছে, তাপ শক্তি, গতি শক্তি মানে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, এরকম অনেকগুলো শক্তি সম্পর্কে তোমরা জানো। তো শক্তি কিন্তু কখনো কি হয় না বলতো ভাইয়া? সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক
রূপ থেকে কি হয় আরেক রূপে পরিবর্তন হয়। মহাবিশ্বের সকল শক্তি কি বলতে হয় কনস্ট্যান্ট। এটা ছিল আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো এটাকে যদি আমরা তাপগতিবিদ্যার সাথে একটা তুলনা করি, মনে করো তাপগতিবিদ্যা তোমাদের এই শক্তির সংরক্ষণশীলতা নীতিটাকে এভাবে ব্যাখ্যা করছিল। তোমরা একটা সিস্টেম কল্পনা করছিলা, ঠিক আছে, সিস্টেম কল্পনা করছিলা। তো এই সিস্টেমের কি থাকে বলতো ভাই, একটা অন্তস্থ শক্তি থাকে যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, ইউ দিয়ে প্রকাশ করতাম। ফিজিক্সে আমরা অন্তস্থ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেমিস্ট্রিতে এসে আমরা ইউ দিয়ে প্রকাশ করব না, আমরা আসলে ই দিয়ে প্রকাশ করব। তাহলে এই কি বলতো ভাইয়া, এই হচ্ছে এই সিস্টেমটার অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি। এছাড়াও বলতো ভাইয়া এটাতে আরো অনেক ধরনের শক্তি আছে, ঠিক আছে, চাপ এবং আয়তনের গুণফলজনিত শক্তি আছে, এটা আমরা এনথালপিতে পড়বো, এনথালপি নিয়ে একটু পরেই আলোচনা করব। তো এরকম একটা সিস্টেমে যদি কোনো তাপশক্তির পরিবর্তন ঘটে, ঠিক আছে, কোন একটা সিস্টেমের তাপশক্তির পরিবর্তন যেটা, সেটা আসলে কি হয় বলতো ভাইয়া, সেটা আসলে অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কি বলতো ভাইয়া কৃত কাজের কি হয় বলতো ভাইয়া যোগফলের সমান হয়। তো এই জিনিসটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি, আমি যদি সিস্টেমে কিছু পরিমাণ তাপশক্তি দিই, ঠিক আছে, আমি যদি সিস্টেমে কিছু পরিমাণ তাপশক্তি দিই, এই তাপশক্তিটা আসলে দুইটা কাজে ব্যয়িত হবে, ঠিক আছে। এই তাপশক্তির একটা অংশ ব্যয়িত হবে ভাইয়া অন্তস্থ শক্তির বৃদ্ধি ঘটাইতে, ঠিক আছে, আরেকটা অংশ ব্যয়িত হবে কি বলতো ভাইয়া কাজ করতে। কাজ মানে কি তোমরা ফিজিক্সে জানো, কাজ বলতে আমরা আসলে কি বুঝি, ওই গ্যাসের যে প্রসারণ সম্প্রসারণ ওইটাকে বুঝি, যে এখানে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, ঠিক আছে, পিস্টন উপরের দিকে সরে যাবে, এইসব জিনিসপত্র নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। তাহলে এটা ছিল কি বলতো ভাইয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কি বলতো ভাইয়া, এই যে আমরা এটাকে অ্যাপ্লিকেশন বলতে পারি, যে কোনো একটা সিস্টেমের যে মোট তাপশক্তির পরিবর্তন সেটা আসলে কি বলতো ভাইয়া অন্তস্থ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের সমান হয়, ঠিক আছে। তো এই কৃত কাজটাকে আমরা আবার আরেকভাবে ব্যাখ্যা করছিলাম। তো এগুলা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব যখন আমরা এনথালপি নিয়ে পড়াশোনা করব। তো আমরা আরো একটা ছোট্ট টপিক সম্পর্কে একটু জেনে রাখবো, সেটা হচ্ছে তাপ রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। আসলে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক সমীকরণ লেখা তোমরা সবাই জানো যে বাম পাশে কি করা লাগে, সবগুলা বিক্রিয়ককে লেখা লাগে, মাঝখানে একটা তীর চিহ্ন অথবা সমান চিহ্ন, ডান পাশে সবগুলা কি লেখা লাগে বলতো উৎপাদ লেখা লাগে। তো এবং বিক্রিয়ক এবং উৎপাদগুলোর সাথে কি লেখা লাগে বলতো তাদের ভৌত অবস্থা লেখা লাগে। তো এই জিনিসপত্রগুলো যদি আমরা লিখতে পারি, কি লিখবো, বিক্রিয়ক এবং উৎপাদগুলোর সংকেত, তাদের পাশে কি বলতো ভাইয়া, তাদের পাশে হচ্ছে কি তাদের ভৌত অবস্থা। যদি গ্যাসীয় হয় জি, তরল হলে এল, আর হচ্ছে কি কঠিন হলে এস, এগুলো আমরা লিখে দিব। তারপরে হচ্ছে কি লিখে দিব বলতো, বিক্রিয়কগুলোর মাঝখানে প্লাস চিহ্ন, উৎপাদগুলোর মাঝখানে প্লাস চিহ্ন, মাঝখানে কি দিব, মাঝখানে একটা তীর চিহ্ন বা সমান চিহ্ন দিব, ঠিক আছে। তো এছাড়াও কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ায় আরো একটা ঘটনা ঘটে। কি ঘটনা বলতো, দেখো আমরা তাপ রসায়ন নিয়ে পড়াশোনা করতেছি, কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু ইদার তাপ কি হয় বলতো শোষিত হয় অথবা তাপ উৎপন্ন হয়। দেখো তাপ উৎপন্ন হয় বলতে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে, মানে শক্তির রূপান্তর ঘটে। আমরা কিন্তু তাপ উৎপন্ন হওয়া বলতে নতুন করে তাপ, ঠিক আছে, একদম আসমান থেকে চলে আসে এটা বুঝতেছি না, আমরা বুঝতেছি যে আসলে এখানে শক্তি রূপান্তরিত হয়ে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। তো মনে করো আমি একটা বিক্রিয়ার কথা লিখি, যে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো এই যে বিক্রিয়াটা, এটার তো একটা সমীকরণ হইলো, রাসায়নিক সমীকরণ হইলো। তো এটার তাপ রাসায়নিক সমীকরণ আমরা কিভাবে লিখবো, তো প্রথমে আমাদের যেটা করা লাগবে, এদের ভৌত অবস্থাটাকে আমাদের শিওর করে দিতে হবে। তো কার্বন কোন অবস্থায় থাকে, সলিড, অক্সিজেন গ্যাসীয়, কার্বন ডাই অক্সাইড কি বলতো ভাই গ্যাসীয়। দেখো ভাইয়া এই বিক্রিয়াটাতে আমরা যদি দেখি 1 মোল গ্যাসের জন্য দেখবা 393.5 কিলোজুল কি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। এটাকেও আমাদের কি করা লাগবে, এই সমীকরণে অন্তর্ভুক্ত করা লাগবে। তো যেহেতু এই 393.5 কিলোজুল শক্তি উৎপন্ন হয়, এজন্য আমরা কি দিব বলতো ভাই উৎপাদে একটা প্লাস চিহ্ন দিব। তার মানে এখানে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতেছে, পাশাপাশি আরো একটা জিনিস উৎপন্ন হচ্ছে, সেটা কি 393.5 কিলোজুল তাপ শক্তি। তো এটাকে আমরা আরো একভাবে লিখতে পারি। তো আমরা যদিও এনথালপি সম্পর্কে পড়ি নাই, তারপরেও এনথালপির পরিবর্তন নিয়ে কিন্তু আমরা অনেক কিছু পড়ে আসছি, ঠিক আছে। তো সাধারণত 9-10 আমরা পড়ে আসছি কোন একটা রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা তাপ শক্তি শোষিত হয়, সেটা কি হয় বলতো এনথালপির পরিবর্তনের সমান হয়। যদিও কথাটা একদম 100% অ্যাকুরেট না, তারপরেও যেহেতু আমরা এটা পড়ে আসছি, এটা আমরা একটু লেখার ট্রাই করি। তো আমরা সেম বিক্রিয়াটাই এভাবে লিখতে পারি, যে কার্বন সলিড, তার সাথে বিক্রিয়া করলো অক্সিজেন গ্যাসীয়, এখান থেকে উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এই বিক্রিয়া কি হচ্ছে বলতো ভাইয়া, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে এই বিক্রিয়ার ফলে সে কি করতেছে বলতো, পরিবেশের তাপকে উন্মুক্ত করতে পারতেছে। তো আমরা জানি তাপ শক্তি যদি উৎপন্ন হয়, সেক্ষেত্রে কি এনথালপির পরিবর্তন ডেল্টা এইচ যেটা, সেটা কি হয় বলতো ভাইয়া নেগেটিভ হয়। তাহলে ডেল্টা এইচ কত হবে এখানে, -393.5
5 কিলোজুল। তো এখানে আরো একটা কাজ করা লাগবে, এখানে ভাই একটা সেমিকোলন দিতে হবে। তো এই জিনিসটা যে আমরা লিখছি এটাও কি বলতো ভাই তাপ রাসায়নিক সমীকরণ লেখার একটা পদ্ধতি হবে। তো এই যে একটা বিক্রিয়া, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই লিখো। তো সাধারণত এই সেকেন্ড যে পদ্ধতিটা এটা বেশি প্রচলিত। তো আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়া দেখে ফেললাম, চলো একটা তাপহারী বিক্রিয়া দেখে ফেলি, ঠিক আছে। তো মনে করো তাপহারী বিক্রিয়া হিসেবে আমরা নিলাম হাইড্রোজেন এবং হচ্ছে আয়োডিন, এই দুই মহাশয় বিক্রিয়া করলো। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এটা খুবই কমন একটা বিক্রিয়া, আমরা রাসায়নিক সাম্যাবস্থায় এই যে বিক্রিয়াটা অনেকবার ইউজ করছি কিন্তু, তাই না? অনেকবার কিন্তু ইউজ করছি। তো উৎপন্ন করবে হাইড্রোজেন আয়োডাইড। তো এটাও কি হবে বলতো ভাইয়া? গ্যাসীয় হবে। তো এই বিক্রিয়ায় কি হয় বলতো ভাইয়া? 53 কিলোজুল তাপ শক্তি কি হয়? শোষিত হয়। তার মানে এই বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাদের পরিবেশ থেকে বা আমাদের বাইরে থেকে কি দিতে হবে? 53 কিলোজুল শক্তি দেওয়া লাগবে। তো যেহেতু 53 কিলোজুল তাপ শক্তি শোষিত হয়, তার মানে কি করব? যেহেতু তাপ শক্তি শোষিত হয়, এজন্য এখানে একটা মাইনাস দিয়ে দিব, মাইনাস দিয়ে -53 কিলোজুল লিখে দিব। তো এই সেম জিনিসটাকে আমরা এই সেকেন্ড পদ্ধতিতেও প্রকাশ করতে পারি। কিভাবে করতে পারি? এই যে H2, এটা গ্যাসীয় অবস্থায় আছে, তারপরে আয়োডিন, এটাও আছে গ্যাসীয় অবস্থায়, এখান থেকে উৎপন্ন হয় হাইড্রোজেন আয়োডাইড, এটাও কি আছে? গ্যাসীয় অবস্থায়। তো আমরা সেমিকোলন দিব, ঠিক আছে। সেমিকোলন দিয়ে কি করব বলতো ভাইয়া? ডেল্টা H। এখন এটা কি বলতো ভাইয়া? এই বিক্রিয়া কিন্তু তাপ শক্তি শোষিত হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা তাপহারী বিক্রিয়া। যেহেতু তাপহারী বিক্রিয়া, ডেল্টা H এর মান কি হবে? পজিটিভ না নেগেটিভ? অবশ্যই আমরা জানি পজিটিভ, তাহলে পজিটিভ 53 কিলোজুল। তো এভাবে যদি আমরা কোন একটা বিক্রিয়াকে উপস্থাপন করি, তাহলে সেটা হবে কি বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার তাপ রাসায়নিক সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের যে ছোটখাটো বিষয়গুলো জানার দরকার ছিল, এগুলো আমরা জেনে ফেলেছি। আমরা এবার শিখবো হচ্ছে বিক্রিয়া তাপ কি, ঠিক আছে। তো বিক্রিয়া তাপ কি এটা শেখার পরে আমরা শিখবো হচ্ছে এনথালপি কি, ঠিক আছে। এনথালপির পরিবর্তন কি, এই জিনিসপত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা বিক্রিয়া তাপ নিয়ে একটু পড়াশোনা করে ফেলি, ঠিক আছে। তো আমরা শিখবো বিক্রিয়া তাপ। ভাইয়া বিক্রিয়া তাপ হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা শোষিত হয় তার পরিমাপ। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা শোষিত হয় সেটাই কি? ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। যেমন একটু আগে আমরা কার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইতে দেখছি। তো ওই বিক্রিয়ায় কত তাপ শক্তি উৎপন্ন হয়েছিল? 393.5 কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয়েছিল। তো ওই বিক্রিয়ার জন্য বিক্রিয়া তাপ কত হবে তাহলে? 393.5 কিলোজুল, ঠিক আছে। তো কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা শোষিত হয় সেটাই কি বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। এটাকে আমরা এভাবে বলতে পারি, কোন একটা রাসায়নিক বিক্রিয়ায়, ঠিক আছে, কোন একটা রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমরা একটা সিস্টেম ধরি, ওই সিস্টেমে যে তাপ শক্তির পরিবর্তনটা ঘটে সেটাই কি বলতো ভাইয়া? সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। এখন বিক্রিয়া তাপকে প্রকাশ করা হয় কিউ দিয়ে, ঠিক আছে। বিক্রিয়া তাপকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। এখন এই কিউ যেটা, এটা পরিমাপ করা যায় দুইটা ওয়েতে, ঠিক আছে। আমরা যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটাচ্ছি সেই বিক্রিয়াটা আমরা স্থির চাপে ঘটাইতে পারি অথবা স্থির আয়তনেও ঘটাইতে পারি। যদি আমরা ওই রাসায়নিক বিক্রিয়াটাকে স্থির চাপে ঘটাই, ঠিক আছে, চাপকে যদি আমরা পুরো বিক্রিয়া জুড়ে স্থির রাখি, ওই ক্ষেত্রে আমরা কি পাবো বলতো ভাইয়া? ওই বিক্রিয়ার জন্য একটা বিক্রিয়া তাপ পাবো, যেটাকে কি বলা হয় বলতো ভাইয়া? স্থির চাপে বিক্রিয়া তাপ, ঠিক আছে। এটাকে বলা হয় স্থির চাপে বিক্রিয়া তাপ। তো স্থির চাপে বিক্রিয়া তাপ যেটা, সেটাকে প্রকাশ করা হয় কিউপি দিয়ে। এবং আমরা কোন একটা রাসায়নিক বিক্রিয়া ঘটানোর সময় সিস্টেমের, ঠিক আছে, ওই বিক্রিয়ার জন্য আমরা কি করতে পারি বলতো ভাইয়া? আয়তনকেও কনস্ট্যান্ট রাখতে পারি, ঠিক আছে। স্থির আয়তন মানে আয়তনটাকে স্থির রাখতে পারি। তো যদি আমরা আয়তনকে স্থির রেখে ওই বিক্রিয়াটা ঘটাই, সেক্ষেত্রে আমরা কি পাবো বলতো ভাইয়া? আমরা তাপ শক্তির পরিবর্তন পাবো। সেটাকে কি বলা হয় বলতো? সেটাকে বলা হয় স্থির আয়তনে বিক্রিয়া তাপ, ঠিক আছে। স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এটাকে প্রকাশ করা হয় কিউ ভি দ্বারা, ঠিক আছে। তো আলটিমেটলি কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির যে পরিবর্তন ঘটে সেটাই কি বলতো ভাইয়া? ওই রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ। যদি তাপ শক্তি পরিবর্তনের জন্য আমরা পরিবর্তনটা নির্ণয়, তাপ শক্তির যে পরিবর্তনটা ঘটে এটা নির্ণয়ের জন্য আমরা যদি চাপকে কনস্ট্যান্ট রাখি, তাহলে যে পরিবর্তনটা পাবো সেটা কি হবে? স্থির চাপে হচ্ছে বিক্রিয়া তাপ। যদি আমরা এই বিক্রিয়া তাপটা পরিমাপ করার জন্য বা তাপ শক্তির পরিবর্তনটা নির্ণয় করার জন্য আয়তনকে কনস্ট্যান্ট রাখি, স্থির আয়তন রাখি, সেক্ষেত্রে আমরা যে তাপ শক্তির পরিবর্তনটা পাবো সেটা কি বলতো ভাইয়া? স্থির আয়তনে বিক্রিয়া তাপ। তো একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, কোন একটা সিস্টেমের যে স্থির চাপে বিক্রিয়ার তাপ যেটা, সেটা সাধারণত
ওই সিস্টেমের এনথালপির পরিবর্তনের সমান হয়। এই জিনিসটা আমরা একটু করে প্রমাণ করে দেখবো যে আসলে এনথালপির পরিবর্তনের সমান হচ্ছে। তো এর আগে আমাদের এনথালপি সম্পর্কে একটু জ্ঞান অর্জন করা লাগবে, কারণ কিছুই জানি না, ঠিক আছে? তো তারপরে আবার যদি তুমি কোন একটা সিস্টেমের স্থির আয়তনে বিক্রিয়ার তাপটা পরিমাপ করো, দেখবা এটা আসলে ওই সিস্টেমের অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান হয়, ঠিক আছে? অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান হয়। তো এটাও আমরা আসলে পরিমাপ করে দেখবো। এটার জন্য আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ভাই এনথালপি কি জিনিস, এনথালপির পরিবর্তন কি জিনিস। তো চলো আমরা দেরি না করে সেটাও এখন শিখে ফেলি, ঠিক আছে? প্রচুর গরম, ফ্যানের বাতাস পাচ্ছি না, ঠিক আছে? তারপরেও তোমাদের জন্য ভিডিও করা লাগতেছে। ইস, তাও যদি নিয়মিত ক্লাস করতাম। তো আমরা এখন শিখবো এনথালপি। এনথালপি জিনিসটা কি, ঠিক আছে? কি বলো দেখি, চকলেট মিষ্টি, ঠিক আছে? এনথালপি যাকে বলা হয় হচ্ছে ধৃত তাপ, এটাকে ধৃত তাপও বলা হয়। তো এনথালপি জিনিসটা কি, ঠিক আছে? এনথালপি জিনিসটা কি, দেখো আমরা যদি কোনো একটা সিস্টেমকে চিন্তা করি, মনে করো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। এই সিস্টেমে গ্যাসীয় পদার্থ আছে, ঠিক আছে? তো এই গ্যাসীয় পদার্থগুলোর কি থাকবে বলতো ভাইয়া? কিছু পরিমাণ অন্তঃস্থ শক্তি থাকবে। এখন বলতো ভাইয়া, অন্তঃস্থ শক্তি একটা সিস্টেমের কি পরিমাণ অন্তঃস্থ শক্তি আছে, এটা কি কোনো মেজারেবল প্রপার্টি? এটা কি আমরা মাপতে পারি? আমরা কিন্তু মাপতে পারি না। আমরা যেটা মাপতে পারি সেটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ঠিক আছে? এটা তোমরা তাপগতিবিদ্যা যারা পড়ছো খুব ভালোভাবে পারা উচিত, না পারলেও সমস্যা নেই। তো অন্তঃস্থ শক্তির পরিমাপটা কিন্তু আমরা ডিরেক্টলি মেজার করতে পারি না। আমরা যেটা করতে পারি অন্তঃস্থ শক্তির পরিবর্তন মেজার করতে পারি। এছাড়াও কোন একটা সিস্টেমে আরো একটা শক্তি থাকে যেটাকে বলা হয় চাপ এবং আয়তনের গুণফলজনিত শক্তি, ঠিক আছে? এই যে সিস্টেমটা, এই সিস্টেমের কি থাকবে? একটা নির্দিষ্ট চাপ থাকবে, এবং এই সিস্টেমের কি থাকবে বলতো ভাই? একটা নির্দিষ্ট আয়তন থাকবে। চাপ এবং আয়তনকে গুণ করলে আমরা কি পাবো বলতো ভাইয়া? শক্তি পাবো। কিভাবে বুঝি যে ভাইয়া চাপ এবং আয়তনকে গুণ করলে আমরা শক্তি পাই? দেখো এটা কিন্তু আমরা একক থেকে বুঝতে পারি, ঠিক আছে? চাপের একক কি বলতো ভাইয়া? নিউটন পার মিটার স্কয়ার। আয়তনের একক কি? মিটার কিউব। তাহলে টোটাল একক কত হয়? নিউটন মিটার। তো নিউটন মিটার কার একক বলতো ভাইয়া? নিউটন মিটার যে জিনিস, জুল কিন্তু একই জিনিস। তো এটাও কিন্তু এক প্রকার কি বলতো ভাইয়া? শক্তি, যেটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? সিস্টেমের চাপ এবং আয়তনের গুণফলজনিত শক্তি বলি, ঠিক আছে? তাহলে কোন একটা সিস্টেমের কিন্তু এই দুইটা শক্তি আছে, একটা হচ্ছে অন্তঃস্থ শক্তি এবং আরেকটা কি? চাপ এবং আয়তনের গুণফল শক্তি। কোন একটা নির্দিষ্ট সিস্টেমের অন্তঃস্থ শক্তি এবং চাপ ও আয়তনের গুণফলজনিত যে শক্তি আছে, এই দুইটা শক্তিকে যদি আমরা যোগ করি, ঠিক আছে? সিস্টেমের অন্তঃস্থ শক্তি এবং চাপ ও আয়তনের গুণফলজনিত শক্তিকে যদি আমরা যোগ করি, এই যোগফলটাও কি পাবো? একটা নতুন শক্তি পাবো না? এটাকে বলা হয় ভাইয়া ওই সিস্টেমের এনথালপি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের এনথালপির প্রকৃতপক্ষে সংজ্ঞা। অনেক জায়গায় এনথালপির সংজ্ঞা দিতে যে বিক্রিয়া তাপের সংজ্ঞা দিয়ে ফেলে, ওই ভুলটা করবে না, ঠিক আছে? তো এনথালপির সংজ্ঞাটা কি? কোন একটা সিস্টেমের অন্তঃস্থ শক্তি এবং চাপ ও আয়তনের গুণফলজনিত শক্তির যে সমষ্টি, সেটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? ওই সিস্টেমের এনথালপি বলি। এখন বলো তো ভাইয়া, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তিকে আমরা পরিমাপ করতে পারতাম? আমরা কিন্তু পরিমাপ করতে পারতাম না। যেহেতু অন্তঃস্থ শক্তির পরিমাণটা আমরা পরিমাপ করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এনথালপির মানও কি করতে পারি না? পরিমাপ করতে পারি না। তাহলে আমরা কি পরিমাপ করতে পারবো বলতো? কোন একটা সিস্টেমের এনথালপির পরিবর্তনটা পরিমাপ করতে পারবো। তাহলে চলো আমরা কোন একটা সিস্টেমের এনথালপির পরিবর্তনের যে পরিমাপ, সেটা আমরা করে ফেলি, ঠিক আছে? তো মনে করো তো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। মনে করো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু সুন্দরভাবে আঁকাই। আমি ফিজিক্সে তোমরা যা যা পড়ছো এগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করি, ঠিক আছে? ফিজিক্সে তোমরা এরকম একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস দেখছিলা, এখানে একটা পিস্টন দেখছিলা, ঠিক আছে? এখানে এরকম একটা পিস্টন দেওয়া, এরকম একটা পিস্টন দেওয়া, ঠিক আছে? এই পিস্টনটা কি করে? উপরে নিচে যাতায়াত করতে পারে, ঠিক আছে? তো পিস্টনের এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, যেটাকে আমরা কি ধরতাম? যেটাকে আমরা ধরতাম হচ্ছে a, ঠিক আছে? পিস্টনের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা কত ছিল? a ছিল। তাহলে পিস্টনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি a হয় ভাইয়া, তাহলে বলো তো ভাইয়া এই যে পাত্রটা, ঠিক আছে? এই অবস্থায় পাত্রটাতে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসের টোটাল আয়তন কত? দেখো ভাইয়া, এই উচ্চতা যদি হয় x না, আমি ধরলাম h, ঠিক আছে? এতটুকু উচ্চতা যদি হয় h এবং পৃষ্ঠনের তলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় a, তাহলে এতটুকুর আয়তন কত হবে বলতো ভাইয়া? এতটুকুর আয়তনকে আমরা যদি v1 ধরি, v1 কত হবে বলতো ভাইয়া? a
এইচ হবে নিঃসন্দেহে, তাই না? আমরা যদি ওই যে এই যে ক্ষেত্রফলকে কি করি, উচ্চতা দিয়ে গুণ করি ভূমির ক্ষেত্রফলকে, তাহলে কিন্তু আমরা কি পাই বলতো ভাইয়া, আয়তন পাই। আর এই যে ফাঁকা অঞ্চলটার আয়তন কি বলতো ভাইয়া, গ্যাসের আয়তন। ঠিক আছে, তো আমরা ধরে নিই প্রাথমিক অবস্থায় এখানে যে গ্যাস আছে সেটার আয়তন হচ্ছে V1। ঠিক আছে, তো সিস্টেমের যে এনথালপি সেটা হচ্ছে H1। ঠিক আছে, আর কি ধরে নিব, এই যে সিস্টেমটা এটা কি থাকবে বলতো, এটার একটা কি থাকবে, এটা একটা অন্তস্থ শক্তি থাকবে যেটাকে আমরা E1 দিয়ে প্রকাশ করলাম। এখন আমরা যে কাজটা করলাম, এখানে হচ্ছে ভাইয়া স্থির চাপে, ঠিক আছে, স্থির চাপে মনে করলাম P চাপে আমরা এই সিস্টেমে ডেল্টা কিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। ঠিক আছে, কি দিলাম, স্থির চাপে ডেল্টা কিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। এখন ডেল্টা কিউ পরিমাণ তাপ শক্তি যদি আমরা দিই, ঠিক আছে, ডেল্টা কিউ পরিমাণ যদি আমরা তাপ শক্তি দিই, এই তাপ শক্তি কি হয়ে যাবে বলতো ভাইয়া, দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা অংশ কোথায় চলে যাবে, একটা অংশ যে পরিবর্তন করবে কাকে বলতো ভাইয়া, অন্তস্থ শক্তিকে, আর একটা অংশ কি করবে বলতো ভাইয়া, কৃত কাজ করবে। তো এই কৃত কাজের পরিমাণ যেটা, সেটা তোমরা ফিজিক্সে শিখে আসছো যে কিভাবে আমরা এই কৃত কাজটা পরিমাপ করতে পারি স্থির চাপে। ঠিক আছে, তো আমি আরেকবার তোমাদের রিক্যাপ করে দিই। দেখো ভাইয়া এখানে চাপ কত, T। ঠিক আছে, এখন মনে করো এই যে ভাইয়া আমরা তাপ শক্তি কিউ, ডেল্টা কিউ পরিমাণ তাপ শক্তি দিলাম, এর ফলে এই পিস্টনটা এখান থেকে চলে আসলো এখানে। ঠিক আছে, এখান থেকে কোথায় চলে আসলো বলো তো ভাইয়া, এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে বলো তো পিস্টনের যে সরণ, এই সরণ কতটুকু হয়েছে, এতটুকু আমরা ধরলাম x। ঠিক আছে, এতটুকু ধরলাম আমরা x। বলো তো ভাইয়া এই পিস্টনটার উপর প্রযুক্ত বল এবং এই পিস্টনটার সরণ, এই দুইটা জিনিস যদি আমরা গুণ করি, তাহলে বল এবং সরণের গুণফল কি হবে বলো তো ভাইয়া, কৃত কাজ হবে না? অবশ্যই কৃত কাজ হবে। তাহলে আমরা যদি এই পিস্টনের উপর প্রযুক্ত বল এবং এই সরণ, এই দুইটা জিনিসের মান জানি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, কৃত কাজের মানটা পেয়ে যাব। এখন আমরা বলের মান কিভাবে বের করব, দেখো ভাইয়া প্রযুক্ত বল P। ঠিক আছে, প্রযুক্ত বল কত বলো তো ভাইয়া, প্রযুক্ত বল না, সরি, প্রযুক্ত চাপ হচ্ছে কি P। এখন চাপ P আমরা কি জানি, F/A জানি না? ঠিক আছে, বলকে যদি আমরা ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই, চাপ পাই। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি, চাপ বলি, তাই তো? তো আমরা কিন্তু চাপটা পেয়ে গেলাম। এই চাপ থেকে আমরা কি পাবো বলতো ভাইয়া, বল F পাবো কত বলতো, P * A। তাহলে বলতো ভাইয়া ডেল্টা W, এই যে কৃত কাজ ডেল্টা W কত, F কত, এই যে পিস্টনের সরণ x। ঠিক আছে, পিস্টনের সরণ x। তাহলে ডেল্টা W কত পেলাম বলতো ভাইয়া, F * x। তাহলে কি পেলাম, P * F এর জায়গায় যদি আমরা P * A বসাই দিই, তাহলে x। তাহলে বলতো ভাইয়া AX, ঠিক আছে, A কি বলতো ভাইয়া, এই যে প্রযুক্ত মানে এই যে এই পিস্টনের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এই যে পিস্টনটা আছে, এই পিস্টনটার কি বলতো ভাইয়া, ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা x গুণ করি, এই উচ্চতা গুণ করি, তাহলে বলতো ভাইয়া আমরা এইটুকু অঞ্চলের কি পেয়ে যাই, আয়তন পেয়ে যাই না? যেটা কি বলতো ভাইয়া, আগে আয়তন ছিল এতটুকু। ঠিক আছে, আগে আয়তন ছিল এতটুকু V1, পরে আয়তন হয়েছে কি বলতো ভাইয়া, টোটাল V2। তাহলে বলতো এতটুকুর আয়তন কত হবে বলতো ভাইয়া, V2 - V1। এই V2 - V1 হবে না? প্রাথমিক অবস্থায় আয়তন ছিল V1। ঠিক আছে, এখন কিউ পরিমাণ তাপ শক্তি দেওয়ার ফলে এই যে পিস্টনটা এখান থেকে সরে উপরে চলে আসছে, তাহলে আয়তন কত হয়ে গেছে, V2 হয়ে গেছে। তাহলে আয়তনের পরিবর্তন কত, V2 - V1, যেটার মান কতটুকু বলতো ভাইয়া, এই মাঝখানে আয়তনটুকু। তো এই মাঝখানের আয়তনটুকুর মান কত বলতো ভাইয়া, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল A ইনটু কি বলতো ভাইয়া, এতটুকু সরণ x, উচ্চতা x। তাহলে A * x করলে আমরা আলটিমেটলি কি পাবো, V2 - V1, যেটাকে আমরা প্রকাশ করতে পারি ডেল্টা V দিয়ে। তাহলে P * কি হবে বলতো ভাইয়া, ডেল্টা V। তাহলে এই ডেল্টা W আমরা কি বসাইতে পারি বলতো ভাইয়া, ডেল্টা W আমরা বসাইতে পারি P * ডেল্টা V। তো এই জিনিসটা যে তোমাদেরকে আমি পড়াইছি, এটা কিন্তু তোমরা ফিজিক্সে পড়ে আসছো, তারপরে তোমাদের রিক্যাপ করার জন্য একবার আমি বর্ণনা করে দিলাম। তাহলে চলো আমরা আবার আগের পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, আগের পড়াশোনায় চলে যাই। ঠিক আছে, সবকিছু মুছে দিই। তাহলে স্থির চাপে, ঠিক আছে, বলতো স্থির চাপে আমরা যে তাপ শক্তির পরিবর্তন করছি, এটার মান কত, ডেল্টা কিউ। আর স্থির চাপে যে তাপ শক্তির পরিবর্তন হয় কোন একটা সিস্টেমে, এখানে যদি আমরা কোন একটা বিক্রিয়া ঘটতেছে, এই সিস্টেমে যদি আমি কোন একটা বিক্রিয়া ঘটতেছে এটা ধরে নিই, তাহলে এই স্থির চাপে বিক্রিয়াটা ঘটার ফলে যে তাপ শক্তির পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তনটাকে কি আমরা স্থির চাপে বিক্রিয়া তাপ কিউবি দিয়ে প্রকাশ করতে পারি না? অবশ্যই কিন্তু কিউবি দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, যেহেতু স্থির চাপে এখানে একটা বিক্রিয়া ঘটতেছে আমরা ধরে নিলাম, এবং বিক্রিয়া ঘটার ফলে এই পরিবর্তনগুলো ঘটতেছে, তাইলে বিক্রিয়া ঘটার ফলে সিস্টেমের যে তাপ শক্তির পরিবর্তনগুলো হইতেছে স্থির চাপে, সেটাকে আমরা কি বলতে পারি, আমরা স্থির চাপে বিক্রিয়া তাপ কিউবি বলতে পারি। আর এটাই কি তাপ শক্তির পরিবর্তন।
তাই না? এটাই কিন্তু তাপ শক্তির পরিবর্তন। তাহলে তাপ শক্তির পরিবর্তন সমান আমরা কি বলতে পারি, ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এটা আমাদের 1 নাম্বার, এটা তোমাদের একটু মনে রাখা লাগবে। এবার চিন্তা করো ভাইয়া, মনে করো এই শুরুতে, ঠিক আছে, শুরুতে যখন হচ্ছে বিক্রিয়াটা ঘটে নাই, ঠিক আছে, প্রাথমিক অবস্থায় সিস্টেমের এনথালপি ছিল H1, আয়তন ছিল হচ্ছে V1 এবং অন্তঃস্থ শক্তি ছিল E1, ঠিক আছে, এবং তাপ শক্তি দেওয়ার ফলে, ঠিক আছে, ওই স্থির চাপে তাপ শক্তির পরিবর্তনের ফলে বা বিক্রিয়া ঘটার ফলে তোমার যে শেষ এনথালপিটা পাইছো, ওই এনথালপি পাইছো হচ্ছে H2, শেষ যে আয়তনটা পাইছো সিস্টেমের এই পুরো আয়তনটা, সেটা পাইছো হচ্ছে V2, এবং শেষ যে অন্তঃস্থ শক্তি পাইছো সেটা পাইছো হচ্ছে E2। তাহলে বলো তো ভাইয়া H1 সমান আমরা কি লিখতে পারি, H1 সমান আমরা লিখতে পারি E1 প্লাস P ইনটু V1, ঠিক আছে, P কিন্তু এখানে কনস্ট্যান্ট। আবার H2 ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, E2 প্লাস P ইনটু V2। তাহলে বলো তো ভাইয়া H2 মাইনাস H1 এটা সমান তুমি কি লিখতে পারো ভাইয়া, E2 প্লাস P V2 মাইনাস কি বলো তো ভাইয়া, E1 প্লাস P V1। তাহলে আলটিমেটলি কি পাবা, E2 মাইনাস E1 প্লাস P V2 মাইনাস P V1, ঠিক আছে। তো এখান থেকে E2 মাইনাস E1 কে তুমি লিখতে পারো ডেল্টা E, H2 মাইনাস H1 কে তুমি লিখতে পারো ডেল্টা H, ঠিক আছে। এখান থেকে P যদি কমন নাও তাহলে P কমন নিলে তোমরা লিখতে পারো V2 মাইনাস V1। এই V2 মাইনাস V1 কে কি লিখতে পারো বলো তো ভাইয়া, ডেল্টা V লিখতে পারো, ঠিক আছে, V2 মাইনাস V1 লিখতে পারো ডেল্টা V। এখন দেখো তো ভাইয়া, স্থির চাপে কোনো একটা সিস্টেমের রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে কোনো একটা সিস্টেমের যে এনথালপির পরিবর্তন ডেল্টা H কি হচ্ছে বলো তো, ডেল্টা E প্লাস P ডেল্টা V। দেখো তো ভাইয়া, এটা কি বিক্রিয়া তাপের সমান না? স্থির চাপে কিন্তু বিক্রিয়া তাপের সমান। তাহলে কোনো একটা সিস্টেমের যে এনথালপির পরিবর্তন সেটা কি বলো তো ভাইয়া, স্থির চাপে বিক্রিয়া তাপের সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ডেল্টা H কত, ডেল্টা H QP। তার মানে স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপির পরিবর্তনের সমান, ঠিক আছে। এখানে যে ডেল্টা H এটা কিন্তু কি সিস্টেমের এনথালপির পরিবর্তন। তাহলে এই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে যে ভাইয়া, স্থির চাপে যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে তাহলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা শোষিত হয় সেটা কি বলতো ভাইয়া, তার ওই বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সমান, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা মনে করো এখানে হচ্ছে ভাইয়া আয়তন যেটা ওই যে রাসায়নিক বিক্রিয়া করতেছে বা কোনো একটা সিস্টেমে আয়তন যেটা সেটা আমরা কনস্ট্যান্ট ধরে ফেললাম। তাহলে বলো তো ভাইয়া, আয়তন যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে ওই সিস্টেমের তাপ শক্তির যে পরিবর্তন সেটা কার সমান হবে, QV হবে। এবং তাপ শক্তির পরিবর্তন QV কত হবে বলো তো ভাইয়া, ডেল্টা E প্লাস P ডেল্টা V, তাই না? আমরা যদি স্থির আয়তনে তাপ শক্তির পরিবর্তন করি তাহলে যে তাপ শক্তির পরিবর্তনটা হবে সেটাকে আমরা কি বলতে পারি, স্থির আয়তন, মানে স্থির আয়তনে বিক্রিয়া তাপ বলতে পারি, ঠিক আছে। তো স্থির আয়তনে বিক্রিয়া তাপটা কার সমান হবে, এটা তো তাপ শক্তিরই পরিবর্তন, তাই না? তাপ শক্তির পরিবর্তন সমান কি বলতো ভাইয়া, অন্তঃস্থ শক্তির পরিবর্তন প্লাস P ইনটু ডেল্টা V। এখন চিন্তা করো ভাইয়া, এই যে সিস্টেমটা, ঠিক আছে, এই যে বিক্রিয়াটা ঘটতেছে, এই বিক্রিয়া ঘটার ফলে কিন্তু তোমার আয়তনটা কনস্ট্যান্ট। আয়তন কনস্ট্যান্ট মানে কি বলতো ভাইয়া, V2 সমান V1। তার মানে V2 মাইনাস V1 তাহলে কত হবে, 0 হবে। তার মানে ডেল্টা V সমান কত হবে বলতো ভাইয়া, 0 হবে। তার মানে তুমি এখানে ডেল্টা V কি বলতে পারো, 0 বলতে পারো। ডেল্টা V যদি 0 হয়, P ডেল্টা V সমান কত হবে, 0 হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি বলতে পারো বলতো ভাইয়া, QV সমান কত, ডেল্টা E বলতে পারো। তার মানে স্থির আয়তনে বিক্রিয়া তাপ কি বলতো ভাইয়া, অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা 1 নম্বরে পাইলাম ভাইয়া, 1 নম্বরে পাইলাম কি বলতো ভাইয়া, স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপির পরিবর্তনের সমান। 2 নম্বরে পাইলাম ভাইয়া, স্থির আয়তনে বিক্রিয়া তাপ কি বলতো ভাইয়া, অন্তঃস্থ শক্তির পরিবর্তনের সমান। তো এই জিনিসপত্রগুলো তোমরা তুলে ফেলো, ঠিক আছে, খুবই কাজে লাগবে সবগুলা ফিজিক্সের জিনিস। এতক্ষণ ধরে আমরা আসলে ফিজিক্সের পড়াশোনাই করছি, ঠিক আছে। তাহলে আমরা চলো লিখে ফেলি আমরা আসলে কি কি শিখছি, ঠিক আছে। আলটিমেটলি চলো আমরা লিখে ফেলি কি কি শিখছি। আরে বাবা রে বাবা, গরমে আমি শেষ, গরম গরম গরম। তাহলে আমরা যে জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে ভাইয়া, QP is equal to delta E plus P delta V। তারপরে আমরা পেয়েছি QP is equal to delta H। তারপরে আমরা কি পেয়েছি, QV সমান ডেল্টা E, ঠিক আছে। QV সমান কি বলতো ভাই, ডেল্টা E। এখন তুমি চিন্তা করো, QV সমান যদি ডেল্টা E হয় তাহলে আমরা QP সমান কি লিখতে পারি,
দেখো কিউপি সমান কিন্তু ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি, তো ডেল্টা ই এর জায়গায় আমরা কিন্তু কিউভি কে বসাই দিতে পারি। সুন্দর, ঠিক আছে, সুন্দর, এটা আমরা লিখতে পারি। এখন পি ডেল্টা ভি, ঠিক আছে, পি ডেল্টা ভি কাকে ইন্ডিকেট করে? পি ভি টু মাইনাস পি ভি ওয়ান। এখন তুমি চিন্তা করো, বিক্রিয়া যারা করতেছে সবগুলো উপাদান যদি গ্যাসীয় হয়, ঠিক আছে, বা যদি আমরা শুধুমাত্র গ্যাসীয় উপাদানগুলোর জন্য চিন্তা করি, ঠিক আছে, বিক্রিয়া যারা করতেছে সবগুলা যদি গ্যাসীয় উপাদান হয়, অথবা আমরা যদি শুধুমাত্র গ্যাসীয় উপাদানগুলো নিয়ে চিন্তা করি, তাহলে PV2 সমান আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া? N2RT লিখতে পারি না? যদি তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রার কথা চিন্তা করি অবশ্যই লিখতে পারি। আবার PV1 সমান আমরা কি লিখতে পারি? N1RT লিখতে পারি। তাহলে N2RT মাইনাস এটা কি ছিল বলতো? P ডেল্টা T ছিল, ঠিক আছে, মাইনাস N1RT, ঠিক আছে। তো এখান থেকে RT যদি কমন যায় তাহলে কি হবে? N2 মাইনাস N1 হবে, ঠিক আছে। তো এখানে কত হবে? ডেল্টা N RT হবে। তো ভাইয়া দেখো এখানে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ইউজ করছি। অবশ্যই আমরা এখানে যে N1 N2 ধরতেছি সবগুলা কার জন্য নিতে হবে? আদর্শ গ্যাসের জন্য হবে। তাহলে এখানে যে ডেল্টা N সেটা কি বলতো ভাইয়া? উৎপাদের মোল সংখ্যা, অবশ্যই গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যা, ঠিক আছে, উৎপাদের গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যা মাইনাস কি হবে বলতো ভাইয়া? বিক্রিয়কের গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যা, ঠিক আছে। তো উৎপাদের গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যাকে থেকে যদি আমরা বিক্রিয়কের গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যাকে বিয়োগ করি তাহলে যেই মানটা পাবো সেটাই কি পাবো? আমরা ডেল্টা এন এর মান। তাহলে আমরা কিন্তু কি বলতে পারি? পি ডেল্টা ভি সমান ডেল্টা এন আরটি। তাহলে কিউপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? কিউভি প্লাস ডেল্টা এন আরটি, ঠিক আছে, ডেল্টা এন আরটি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো দেখো আমরা পি ডেল্টা ভি সমান তো খুব সুন্দরভাবে লিখে দিলাম যে ভাইয়া ডেল্টা এন আরটি। তাহলে এটাকে কিন্তু আমরা এই জায়গায় ইউজ করতে পারি। কোন জায়গায় বলতো ভাইয়া? দেখো এই কিউপি সমান আবার কি? ডেল্টা এইচ। তাহলে কিউপি এর জায়গায় যদি আমরা ডেল্টা এইচ বসাই তাহলে ডেল্টা এইচ সমান কত হবে? ডেল্টা ই প্লাস পি ডেল্টা ভি। পি ডেল্টা ভি এর জায়গায় আমরা কি বসাইতে পারি বলো? কি বসাইতে পারি? আমরা কি বসাইতে পারি? ডেল্টা এন আরটি বসাইতে পারি, ঠিক আছে। তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু যদি হয় ডেল্টা ই প্লাস ডেল্টা এন আরটি, তাহলে দেখো ভাইয়া এইটাও কিন্তু একটা ইকুয়েশন, ঠিক আছে, এটা আমাদের একটা ইকুয়েশন। তো এখানে বিভিন্ন ধরনের কেস হতে পারে, ঠিক আছে। প্রথম যে কেসটা হতে পারে সেটা হচ্ছে ভাইয়া ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আমরা এখানে কেস 1 দিয়ে দিই। তো যদি ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0 হয়, ডেল্টা এন ইজ ইকুয়াল টু 0 মানে কি বলতো ভাইয়া? n2 n1। তার মানে উৎপাদে গ্যাসীয় উপাদানের মোল সংখ্যা যদি বিক্রিয়কে গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যার সমান হয় তাহলে ঘটনাটা কি ঘটবে বলতো ভাইয়া? ডেল্টা এন 0 মানে ডেল্টা এন ইনটু আরটি, পুরাটা কি হয়ে যাবে? পুরাটা কিন্তু 0 হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু কি হবে? ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডেল্টা ই। তার মানে কোন একটা সিস্টেমে যদি গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যা, ঠিক আছে, উৎপাদের গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যা যদি বিক্রিয়কের গ্যাসীয় উপাদানসমূহের মোল সংখ্যার সমান হয় সেক্ষেত্রে কি হয়? এনথালপির পরিবর্তন অন্তঃস্থ শক্তির পরিবর্তনের কি হয় বলতো? সমান হয়, ঠিক আছে। কেস 2 তে আমরা চিন্তা করি। কেস 2 তে আচ্ছা এটার একটা বিক্রিয়া দেখো তো। বিক্রিয়াটা কিরকম হতে পারে? H2 I2 2HI, ঠিক আছে, হতে পারে না? খুব সুন্দরভাবে হতে পারে। এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও কি বলতো ভাই? গ্যাসীয়। খুব সুন্দরভাবে হতে পারে, ঠিক আছে। তো কেস 2 যেটা সেটা মনে করো ডেল্টা এন হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি বলতো ভাইয়া? n2 এর মান যেটা সেটা কি n1 অপেক্ষা বড়। তো ডেল্টা এন এর মান যদি পজিটিভ হয় এটা কি হবে? একটা পজিটিভ মান হবে। তো তুমি ডেল্টা ই এর সাথে কি পাচ্ছ? একটা পজিটিভ মান যোগ করতেছো। ডেল্টা ই এর সাথে একটা পজিটিভ মান যোগ করে তুমি কি পাচ্ছ? ডেল্টা এইচ এর মান পাচ্ছ, ঠিক আছে। বলো তো তাহলে ডেল্টা এইচ এবং ডেল্টা ই এর মধ্যে কে বড় হবে? অবশ্যই কে বড় হবে? ডেল্টা এইচ হবে। কারণ কি? ডেল্টা এইচ পাওয়ার জন্য তোমার ডেল্টা ই এর সাথে আরো একটা জিনিস যোগ করা লাগতেছে। তাহলে নিঃসন্দেহে কি হবে? ডেল্টা এইচ বড় হবে, ঠিক আছে। তাহলে এই কেসে আমাদের কি হয়ে যাবে? ডেল্টা এইচ যেটা সেটা ডেল্টা ই অপেক্ষা বড় হবে, ঠিক আছে। তো কেস 3 এর কথা চিন্তা করো। যদি ডেল্টা এন নেগেটিভ হয় তাহলে কি ঘটবে বলো তো ভাইয়া? ডেল্টা এন নেগেটিভ, তাহলে এই পুরো মানটা কি হয়ে যাবে বলো তো? ডেল্টা এন আরটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডেল্টা এন নেগেটিভ হয়ে গেলে মানে এই পুরো মানটা যদি নেগেটিভ হয়ে যায় তার মানে কি? ডেল্টা ই থেকে একটা মান আমরা বিয়োগ করে কাকে পাবো? ডেল্টা এইচ পাবো। তুমি চিন্তা করো ডেল্টা ই এর মান যত তার থেকে কোনো কিছু বিয়োগ করার পরে আমরা কি পাচ্ছি? ডেল্টা এইচ পাচ্ছি। তাহলে কি বলো তো ভাই? ডেল্টা ই এর মানটা বড় হবে না? বড় একটা জিনিস থেকে কোনো কিছু বিয়োগ করলে আমরা কি পাবো? ছোট একটা জিনিস পাবো। তাহলে কি হবে বলতো ভাই? এই ক্ষেত্রে আমাদের ডেল্টা ই যেটা সেটা কার থেকে বড় হবে? ডেল্টা এইচ অপেক্ষা বড় হবে।